স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা মডেল কোশ্চেন সেট 19 এর 597 পেজের যে মডেল কোশ্চেন সেট আছে তার 14 দাগ থেকে সলভ শুরু করছি। 14 দাগ এবং 15 দাগ সলভ করে মডেল কোশ্চেন সেট 19 কমপ্লিট করে নেবো। ঠিক আছে, তো 22টা মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ সলিউশন হবে। আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ম্যাথামেটিক্স কোচিং নিতে চাও, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করবে। আমাদের ক্লাস 10-এর ম্যাথ বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, ক্লাস 10, 11, 12 সমস্ত বিষয়। ঠিক আছে, তো এর পরবর্তী ক্ষেত্রে তোমরা পড়াশোনার টেস্ট পেপার সলিউশন এবং এবিডি টেস্ট পেপার সলিউশন তোমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করছি। দেখো আজকের ক্লাস। 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি সীসার গোলক গলিয়ে 3টি ছোট ছোট গোলক তৈরি করা হলো। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5, হ্যাঁ, তাহলে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ কত? তাহলে বড় গোলকের ব্যাস, বড় গোলকের ব্যাস সমান 12 সেমি। অতএব বড় গোলকের ব্যাসার্ধ সমান 12/2 সেমি সমান 6 সেমি। অতএব বড় গোলকের আয়তনটা বের করে নাও। ঠিক আছে, সমান 4/3π6³ এত ঘন সেমি। তাহলে বড় যে গোলকটা, যেটা নিরেট গোলকে গলিয়ে হয়েছে, সেই গোলকটার আয়তনটা বের করে নেওয়া হলো। এবার এটাকেই গলিয়ে ছোট 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 3টে গোলক তৈরি করা হচ্ছে। আচ্ছা, আমরা ধরছি বলছি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত দেওয়া আছে। ধরি ছোট গোলকগুলির ব্যাস যথাক্রমে, ধরি ছোট গোলকগুলির ব্যাস যথাক্রমে 3r সেমি, 4r সেমি এবং 5r সেমি। এবার এই তিনটের আয়তনের সমষ্টিটা এর সঙ্গে সমান হবে। অতএব 3r সেমি ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কি হবে? 4/3π। তাহলে 3r সেমি ব্যাস বিশিষ্ট মানে 3r কে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে 3r/2, হ্যাঁ, 4/3π এত ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা, 4r সেমি ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কত হয়ে যাবে? 4/3π 4r/2 তার কিউব এত ঘন সেমি। আর 5r সেমি ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3π, এটা 5r/2 তার কিউব। মানে ব্যাস বাই 2টা কেন হচ্ছে? ব্যাস থেকে ব্যাসার্ধ করা হচ্ছে, আর 4/3π আর কিউব ফর্মুলা ফেলেছি। এবার শর্ত অনুসারে এখান থেকে আর এর মানটা পাবো, কি চেয়েছে? ছোট গোলকগুলো, মানে এবার আর এর মানটা পেয়ে 3rটা কত বের করতে হবে, 4rটা কত, 5rটা কত। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে তাহলে 4/3π 3r/2 তার কিউব প্লাস 4r/2 তার কিউব প্লাস 4/3π সমান 4/3π6³। ঠিক আছে, এই তিনটা থেকে 4/3π কমন নিয়ে নাও। 4/3π কমন নিলে এইটা হয়ে যাচ্ছে 3×27r³/8 প্লাস এইটা কেটে গিয়ে 2 হয়ে যাবে, তাহলে 8r³ হয়ে যাবে, 2-এর কিউব প্লাস এইটা 5×5=25, 5×5=125/8 এইটা। ঠিক আছে, ইকুয়াল টু 4/3π × 216। 4/3π কেটে দাও। এবার কি আসছে দেখো, 8 যদি লসাগু করে দেওয়া হয়, 27r³ প্লাস এটা 64r³ প্লাস 125r³ সমান 216 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা যোগফলটা কত? 5 আর 4 9, 9-এর সাথে 16, 6 হাতে 1, হাতে 1, 2 হাতে 3, 3 আর 6 9, 9 দিয়ে 11 হাতে 1, 1 হাতে 2, 216r³ = 216 × 8, বা r³ সমান
216 ইন্টু 8 বাই 216, এটা কেটে গেল, বা আর কিউব সমান 8, তাই তো, আর কিউব সমান 8, তাহলে বা আর কিউব সমান 2 কিউব, আর সমান 2, ঠিক আছে। এবার প্রত্যেকটি ছোট গোলক তিনটির ব্যাসার্ধ, আমরা 3R 4R 5R ধরেছি, এগুলো হচ্ছে ব্যাস ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটি গোলকের ব্যাসার্ধ কত? একটি গোলকের বা প্রথম গোলকের, হ্যাঁ, ব্যাসার্ধ আমাদের ছিল 3R/2, 3 ইন্টু আর এর মান 2/2, এত সেমি, কেটে গেল 3 সেমি। আচ্ছা, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান 4R, আর এর মান 2/2, এত সেমি, কেটে গেল 4 সেমি। আর তৃতীয় গোলকের ব্যাসার্ধ 5 ইন্টু আর এর মান 2/2, এত সেমি, কেটে গেল। গোলক তিনটির ব্যাসার্ধ 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, দেখো এইভাবে করতে হবে। আচ্ছা, নেক্সট 2-এরটা। আচ্ছা, এটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল আয়তন। তাহলে এইটা মনে করো 15 সেমি, ঠিক আছে, আর এইটা 20 সেমি, পুরোটা সমকোণ সংলগ্ন বাহু, যেটা সমকোণ সংলগ্ন দুটি বাহু বলছে বাহুদের দৈর্ঘ্য 15 সেমি, এইটা সমকোণ সংলগ্ন, এইটা মনে করো 15 আর এইটা 20, ঠিক আছে। তাহলে এই দিকটাও 20 হবে, টোটালটা তাহলে 40 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা 15 আর এইটা 20, তাহলে এই দিকটাও 20, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমকোণ সংলগ্ন দুটি বাহু 15 সেমি ও 20 সেমি, সমকোণ সংলগ্ন দুটি বাহু 15 সেমি ও 20 সেমি, ঠিক আছে। তাহলে 15 সেমি বাহুকে অক্ষ করে ঘুরলে একটা শঙ্কু আমরা পাবো, হ্যাঁ, 15 সেমি বাহুকে অক্ষ করে ঘুরলে আমরা শঙ্কু পাবো। শঙ্কুর উচ্চতা কত? সমান 15 সেমি, এবং ব্যাসার্ধ সমান 20 সেমি, ঠিক আছে। এটা পাওয়া গেল শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা। তাহলে এই শঙ্কুটারই আমাদের উচ্চতা জানা, ব্যাসার্ধও জানা, তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা অজানা এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি πr/l, তাই তো। সেই πr/l এলটা অজানা, এইটা হয় এল, ঠিক আছে। তাহলে তির্যক উচ্চতা কত হবে? অতএব শঙ্কুর তির্যক উচ্চতা √a² প্লাস l² মানে 15 তার স্কোয়ার প্লাস 20 তার স্কোয়ার, এত সেমি। 15 15 হয়ে যাচ্ছে 225, 20 20 400 সমান √625 সেমি, সমান প্লাস মাইনাস 25 সেমি। তার 25টাকে গ্রাহ্য হচ্ছে, পজিটিভ, ঠিক আছে, প্লাস 25টা গ্রাহ্য হচ্ছে। আচ্ছা, তাহলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এটা আমাদের হয়ে গেল L = 25। পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে আর চেয়েছে আয়তন, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, π এর মান 22/7, আর এর মান 20, আর এল এর মান 25, এত বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা, 22 ইন্টু 25 দোকানে 50, 500 বর্গ সেমি বাই 7, ঠিক আছে। 5 22 110, দুটো শূন্য বাই 7, এত বর্গ সেমি, ঠিক আছে। এবার ভাগ করলে কত পূর্ণ কত হচ্ছে দেখো, 7 একে 7,
40, 5 7 35, 5 7 7 49, 7 1 7, এইটা এটা ভাগ করে দেখবে যে 1571 পূর্ণ 3-এর 7 আসছে, এত বর্গ সেমি। ঠিক আছে, এবার আর একটা কি জিনিস কি চেয়েছে, আয়তন, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার মানে 20 × 20, এইচ মানে 15, এত ঘন সেমি। আচ্ছা, 3 5 15 5, আর কিন্তু কিছু কাটছে না। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে 5 22 110 আর 20 20 400/7, এত ঘন সেমি, সমান 4 11 44, 1 2 3 0/7, এত ঘন সেমি। এখানে আমরা ভাগটা দেখিয়ে দিচ্ছি, দেখো 7 দিয়ে 4 4 0 0 0, আচ্ছা 6 7 42, 6 0, এটা 7 দিয়ে 6 7 42, 7 8 56, 4 0, 5 7 35, 5 0, 7 7 49, 1, তাহলে 6857 পূর্ণ 1/7 আসছে, দেখুন। ঠিক আছে, তাহলে 22 5 22 110 আর 400, 5 22 110, 4 11 44 0 0 0, 6 7 42, আচ্ছা এইখানটা একটু গন্ডগোল হয়েছে, 6 7 42 এর পর 2 নামবে, 2 হলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে 7 2 14, 6 0, 7 8 56, 4 0, 5 7 35, 5, তাহলে 6285 পূর্ণ 5/7 আসছে, ইজ ইকুয়াল টু 6285 পূর্ণ 5/7, এত ঘন সেমি। ঠিক আছে, দেখো এটা এলো, এর সাথে সাথেই 14 দাগের 1 2 হয়ে গেল, 15 দাগে চলে যাচ্ছে, এই 14 দাগের 3 একটা। ₹12 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 21 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আয়তঘনাকার লগ তৈরি করলে তাতে যে পরিমাণ কাঠ নষ্ট হবে এবং কত পরিমাণ কাঠ থাকবে সেটা নির্ণয় করতে বলেছে। এখন প্রথমত কি বিষয়টা আছে, প্রথমে লম্ববৃত্তাকার চোঙাকৃতি আছে, সেইটা থেকে আয়তঘনাকার কাঠের লগ তৈরি করা হবে এবং আয়তঘনাকার কাঠের লগের উচ্চতাটা যেটা হবে সেটা একটা, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ সেটা সেম হবে এখানে বলেছে, মানে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট মানে বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার প্রথমে আমরা কি করব, যে সলিড পুরো নিরেট প্রথমে আমরা যে লম্ববৃত্তাকার চোঙাকৃতি তাতে কতটা কাঠ আছে বের করে নেবো, তারপর আয়তঘনাকার তৈরি হলো, তাতে কত কাঠ আছে বের করলাম, সেটা একটা অ্যান্সার চাইছে, যে কতটা কাঠ থাকবে সেটা একটা অ্যান্সার, আর কতটা কাঠ নষ্ট হলো, মানে এই আয়তঘনাকার প্রথমে যেটা কাঠ ছিল শেষে যেটা কাঠ আছে সেইটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগ ফলটা চাইছে যে কত কাঠ নষ্ট হয়েছে, সেইটাই নষ্ট হয়েছে, যেটা সাপোজ চেঁচে ফেলে দেওয়া হবে সেই অংশটা। প্রথমে আমরা লম্ববৃত্তাকারের আয়তনটা বের করি। আচ্ছা, লম্ববৃত্তাকার গুঁড়ির উচ্চতা 21 মিটার, লম্ব বৃত্তাকার গুঁড়ির উচ্চতা সমান 21 মিটার। ঠিক আছে, আচ্ছা লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাস, লম্ব বৃত্তাকার গুঁড়ির ব্যাস ইজ ইকুয়াল টু 12√2 মিটার, লম্ব বৃত্তাকার গুঁড়ির ব্যাসার্ধ 12√2/2 মিটার সমান 6√2 মিটার ব্যাসার্ধ। ঠিক আছে, এবার লম্ব বৃত্তাকার গুঁড়ির আয়তন মানে যতটা কাঠ আছে তার আয়তন, πr² মানে 22/7 ইন্টু 6√2 ইন্টু 6√2 ইন্টু এইচ হচ্ছে 21, এত ঘনমিটার। এবার দেখো এই 7 7 3 21 হয়ে যাচ্ছে, আর 22 3 22 66, আর দুটো √2 মনে হয় 2 হবে, 6 6 36 দোকানে 72 হয়ে যাচ্ছে, 72 এত ঘনমিটার। তাহলে এই বিয়োগ ফলটা কিন্তু নির্ণয় করতে হবে, এই গুণ ফলটা নির্ণয় করতে হবে, এখানে নির্ণয় করবো না বললে হবে না, কারণ কতটা কাঠ নষ্ট হচ্ছে সেটা বিয়োগ করে বের করতে হবে, সেই জন্য একটা পূর্ণ সংখ্যা চাই। আমরা কি করছিলাম, অন্যান্য সংখ্যায় অন্যান্য ক্ষেত্রে যেখানে কাটাকাটি করতে হতো সেই জায়গায় আমরা রেখে দিচ্ছিলাম এগুলো,
এইটা 6 দিয়ে 66 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 6 দোকানে 12, 2 হাতাকে 1, 6 7 42 আর 43, 432, 432, 2, 3 আর 2 5, 4 আর 3 7, 4, 4752 ঘনমিটার। এবার যে আয়তক্ষেত্রাকার লগ তৈরি হবে, তাহলে এই যে ব্যাসটা থাকছে, ব্যাস যেটা ছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখায় এই লম্ব বৃত্তাকারের ক্ষেত্রে এইরকম, তো এইরকম, এইটা। এবার এইখানে যেটা ব্যাস ছিল এইরকম হবে, এইরকম হয়ে যাবে, মানে এই দুদিকটা সমান হবে যদিও এইরকম। তাহলে এর ক্ষেত্রে এটা যেটা ব্যাস ছিল সেটা হয়ে যাবে, মানে এটাও একটা ব্যাস, এই কর্ণ বরাবর এটাও একটা ব্যাস, ঠিক আছে। তাহলে সেটা কর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আয়তাকার লগের বাহু কত হবে? আয়তাকার লগের, আয়তাকার লগের যেটা, সেটা এই ব্যাস আকারে যখন ছিল সেটা হচ্ছে 12 √2 ছিল। বাহু কত? আয়তাকার লগের বাহু মানে প্রস্থচ্ছেদের যে বাহু, এইটা হয়ে যাবে 12√2/√2। কারণ এইটা আয়তাকার ক্ষেত্রে যেটা বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট বর্গের কর্ণটা হচ্ছে ব্যাসের সমান, কর্ণটা ব্যাসের সমান। তাহলে সেই ব্যাসটা কত? 12√2। তাহলে কর্ণ জানা থাকলে বাহু পেতে হলে কি করতে হবে? বর্গক্ষেত্রে √2 দিয়ে ভাগ, তাহলে এত সেমি হয়ে যাচ্ছে, আর মিটার, তাহলে 12 মিটার হয়ে যাচ্ছে। বাহুটা 12 মিটার, সমস্তটা মিটার একক আছে। আচ্ছা, কোথাও মিটার কোথাও সেমি, হ্যাঁ এটা একটু গন্ডগোল আছে। এইটা সেমি একক আছে। তাহলে এই মিটারটাকে, আচ্ছা যেটা সেমি আছে থাক, মিটারটাকে 2100 মিটার ডেসিমিটার এত সেমিতে কনভার্ট করে নাও। এটা সেমিতেই ছিল, থাক, সেমি সেমি। আচ্ছা, 00 এত ঘন সেমি, ঠিক আছে। তাহলে এইটা কত হয়ে যাবে? দুটো শূন্য আমরা এইখানেই দিয়ে দিচ্ছি, এইখানেও দুটো শূন্য হয়ে যাবে, ঠিক আছে। সেমি, ঠিক আছে। তাহলে বাহু এত সেমি মানে প্রস্থ বা অতএব আয়তাকার লগের প্রস্থ সমান 12 সেমি, আর আয়তাকার লগের যেটা দৈর্ঘ্য, এইভাবে যেটা থাকে দৈর্ঘ্য প্রস্থ, আমরা যেটা দৈর্ঘ্য হিসেবে নিচ্ছি, দৈর্ঘ্য সমান 12 সেমি। আর আয়তাকার লগের উচ্চতাটা কত হবে? 21। অতএব আয়তাকার লগের এত সেমি, অতএব আয়তাকার লগের আয়তন দৈর্ঘ্য 12 এত ঘন সেমি, তাহলে 2100, 12 × 144 এত ঘন সেমি। এবার 144 21 144 ইন্টু 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, 4, 8 আর 4 12, 2 হাতে 1, 8 একে 9, 10 হাতে 1, 2 একে 3, এইটা আসছে, ঠিক আছে। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, 4, 8 আর 4 12, 2 হাতে 1, 8 একে 9, 10 হাতে 2 একে 2 একে 3, এইটা আসছে 302400 এত ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কাঠের লগ তৈরি করতে কত পরিমাণ কাঠ নষ্ট হবে আর কত পরিমাণ কাঠ থাকবে, কত পরিমাণ কাঠ থাকবে আমরা সেটা আগে পেয়ে যাচ্ছি। অতএব যে কাঠটা যেটা থাকবে, কাঠ থাকবে সমান এইটা, ঠিক আছে। কাঠ থাকছে না, কাঠ থাকছে এইটা, আয়তনটা যেটা 302400 এত ঘন সেমি। তাহলে ডেসিমিতে আসতে হলে 3 ঘর আসবে, যেহেতু ঘন আকারে আছে 3 ঘর সরে আসবে, তাহলে 302.4 এত ঘন ডেসিমিটার, ঠিক আছে এইটা। আর আরেকটা জিনিস চেয়েছে, যেটা প্রথমে চেয়েছে কত পরিমাণ কাঠ নষ্ট হবে। কাঠ নষ্ট হবে সমান 47520 -
3024000 এত ঘন ডেসিমিক অক্টে দেবে, ঘন ডেসিমিক। এটা 0 0 4 × 12 8 12 হাতে 1 2 3 3 × 5 2 5, এটা 7 1 এত ঘন ডেসিমিক সমান 172.8 এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, 172.8। হলো 14 দাগে, তাহলে 3টে অঙ্ক হয়ে গেল। দেখো এবার 15 দাগে যাবো আমরা। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় বয়স নির্ণয় করতে দিচ্ছে। ক্রমবিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে। বছর যেটা আছে 30 থেকে 34, এটা আমাদের বছরে শ্রেণী সীমা আকারে আছে, এটা শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে। শ্রেণী সীমা, শ্রেণী সীমানা মনে করো এটা। ঠিক আছে, আচ্ছা। রোগীর সংখ্যা মানে পরিসংখ্যা, পরিসংখ্যা। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো এবার কি করতে হচ্ছে, 30 থেকে 34, 35 থেকে 39, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 49, 50 থেকে 54, 55 থেকে 59। ঠিক আছে, আচ্ছা। 4 5 6 1 2 3 4 5। এইখানে দেখো এটা 34 শেষ হয়েছে, এখানে 35 শুরু হচ্ছে, তাহলে 0.5 এর এদিক ওদিক আছে। আমরা কি করবো, 0.5 এগোবো, 0.5 পেছবো। এটা হয়ে যাচ্ছে 29.5 থেকে 34.5, এইটা হয়ে যাচ্ছে 34.5 থেকে 39.5, এটা হয়ে যাচ্ছে 39.5 থেকে 44.5, এটা হয়ে যাচ্ছে 44.5 থেকে 49.5, এখানে হয়ে যাচ্ছে 49.5 থেকে 54.5, এখানটা হয়ে যাচ্ছে 54.5 থেকে 59.5, এইগুলো হলো। ঠিক আছে, এবার পরিসংখ্যা আছে 10 12 15 6 4 3, 10 12 15 6 4 3। ঠিক আছে, আচ্ছা। এটা সামেশন অফ এফআই কত, 10 30 37 আর 6 10 20 30 37, 37 আর 6 43 আর 4 47 আর 3 50। এইটা এখানে একটা মধ্যক চাই, যেটা হচ্ছে xi। আচ্ছা, এদের মাঝের মান কত, এই যে 29.5 থেকে 34.5, দেখো 32 হচ্ছে, বা দুটোকে যোগ করে ভাগ করা হচ্ছে, সেটাও ভাবতে পারো। ঠিক আছে, আচ্ছা। যে 30 আর 34 যোগ করলে কত হচ্ছে, 64/2 32, বা এখানে ধরো এটা 32 থেকে 0.25 এগোলে 34.5, 0.25 পেছলে 29.5, এইভাবে ভাবা যেতে পারে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 32, এইখানে মধ্যে হয়ে যাবে 37, এইখানে মধ্যে হয়ে যাবে 42, এইটা 47, এটা 52, আর এটা 57। ঠিক আছে, এরকম হচ্ছে। এখান থেকে এবার এ ডিআই এগুলোকে চিহ্নিত করতে হবে, ইউআই। তো এফআই এক্সআই এর মান দরকার নেই আমাদের, এবার আমরা ডাইরেক্ট ইউআই এ চলে যাচ্ছি। এক্সআই জানা আছে, ইউআই যেটা হয়ে যাচ্ছে xi মাইনাস ডি বাই এইচ, তাই তো। ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস ডিআই বাই এইচ। আচ্ছা, সরি ডিআই নয়, মানে xi মাইনাস এটাই হয়ে যাচ্ছে ডিআই, তাহলে এটা হয়ে যাবে xi মাইনাস এ বাই এইচ। আমরা এ হিসাবে এখানে গ্রাহ্য মান টোটাল 50টা, এখানে 10 22 অর্থাৎ 25-এর মানটা এখানে আছে, এইটা সমান এ ধরে নিচ্ছি। তাহলে xi মাইনাস এ মানে 10 মাইনাস এ, 10 মাইনাস এ মানে -5, তাই তো। 10 মাইনাস এ 10 মাইনাস 15, তার মানে এর অর্থে 15,
তাহলে -5 বাই এখানে 5 আছে, তাহলে -1 হয়ে যাচ্ছে। এইচ এর মান 5, ঠিক আছে। আচ্ছা 12 - 15, তাহলে -3 হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস xi মাইনাস এ, অর্থাৎ 12 - 15 -3, -3 এর পাঁচ চলে আসছে। আচ্ছা এটা তো 0 হয়ে যাবে। আচ্ছা এখানে হয়ে যাচ্ছে 6-এরটা xi মাইনাস এ করলে, আচ্ছা এটা আমরা ফ্রিকোয়েন্সিটা লিখে ফেলেছি, এটা ফ্রিকোয়েন্সিটা মান হিসেবে নেওয়া হয়ে যাচ্ছে, অ্যাকশন তো হতে পারে না এখানে। আচ্ছা এইটা হচ্ছে এ, এইখানে এই মানটাই। এবার এইখানে xi মাইনাস এ হলে এটা 32 মাইনাস এ, তাই তো, মানে তাহলে 10/5, তাহলে -2, এটা -1, এইটা একইভাবে হয়ে গিয়ে 0, এটা xi মাইনাস এ 1, এটা 2, এটা 3। আচ্ছা fi ui এবার বের করি। fi ui, আচ্ছা fi ui -20, -12, 0, 6, 8, 9, সামেশন অফ fi ui ইজ ইকুয়াল টু 32, 8 আর 9 17, 17 আর 6 23, 32 মানে -9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যেটা গড় সেটা হচ্ছে xi x বার ইজ ইকুয়াল টু a প্লাস a অর্থে 42 প্লাস সামেশন অফ fi ui মানে -9 বাই সামেশন অফ fi মানে 50 ইন্টু h মানে 5, তাহলে এটা কেটে গিয়ে 10 হয়ে যাচ্ছে, তাহলে 42 মাইনাস 0.9, তাই তো 41.01 হয়ে যাচ্ছে, তাই তো নাকি 41.1, 41.01 না 41.1 হয়ে যাচ্ছে। দেখো এটাই হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড়। হ্যাঁ, তবে সবচেয়ে সহজ পদ্ধতি, এখানে যদি পদ্ধতি মেনশন করে দেওয়া থাকে তাহলে কিন্তু যেটা বলবে সেটা করতে হবে, যদি পদ্ধতি মেনশন না করা থাকে সবচেয়ে সহজ প্রত্যক্ষ পদ্ধতি অ্যাপ্লাই করে দেবে, সহজে হয়ে যাবে। এবার 2-এরটা দাগের 2। আচ্ছা 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য নিচে দেওয়া আছে। আচ্ছা ওজন আর শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে, সেটা আমরা ছকটা যদিও দেওয়া আছে একবার লিখছি, ওজন কিগ্রা হিসাবে আর শিক্ষার্থী সংখ্যা আচ্ছা 38-এর কম, 40-এর কম, এইভাবে 38-এর কম, ঠিক আছে, 38-এর কম, 40-এর কম, 40-এর কম, আচ্ছা 42-এর কম, 44-এর কম, 46-এর কম, 48-এর কম, 50-এর কম, ঠিক আছে। 38-এর কম কতগুলো মান আছে? 0, 4, 6, 0, তারপরে 4, তারপরে 6, তারপরে আছে 12, 28, 32। আচ্ছা 38, 40, 42, 44, 46, 46-এর পর একবারে 50 দিয়ে দিয়েছে, এটা নেই। এইটা 0, 4, 6, 12, 28, 32, 12, 28, 32, এইভাবে ছক কাগজ নেবে, ছক কাগজ অঙ্কন করার পর এখানে দেখো 38 থেকে শুরু হয়েছে, তাহলে এই জায়গাটা এখানটা বোঝাবে যে 0 থেকে 38-এর গ্যাপ, তাহলে এখান থেকে এই দিকে যে মানটা নেওয়া হবে এইখানটা সাপোজ মনে করো, এবার ছক কাগজে যেভাবে ছক কাগজে তুমি অঙ্কন করবে সেইভাবে নিতে হবে। প্রথম বর্গক্ষেত্রের 1 ঘর ইজ ইকুয়াল টু 1 একক, হ্যাঁ, কিন্তু এখানে সেটা গ্রাহ্য নয়, আমরা মনে করবো এটা যেটা আছে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 5 ঘর ইজ ইকুয়াল টু 1 একক নেবে, দেখতে সুন্দর হবে, পুরোটা 4 হবে, ঠিক আছে।
প্রথম বর্গক্ষেত্রের x অক্ষ বরাবর 5 হরিজন্টাল 1 একক নিলাম, আর এদিকেও যেটা আছে 046 এদিকেও এদিকটা 1 ঘর হিসেবে 1 ঘরই রাখো, ঠিক আছে। আচ্ছা, y অক্ষ বরাবর এটা হচ্ছে 38, এইখানটা মনে করো 40, এইখানটা মনে করো 42, এইখানটা মনে করো 44, তাহলে 38, 40, 42, 44, 46, এইখানটা মনে করো 46, আর এইখানটা মনে করো 50। আচ্ছা, এইদিকে 38,0 এইখানে হয়ে যাচ্ছে, এইটা মনে করো যেমন হচ্ছে 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা মনে করো 32, ঠিক আছে। আচ্ছা, 38,0 হচ্ছে এইখানে। আচ্ছা, 40,4 হচ্ছে এইখানে। 42,6 হচ্ছে এখানে। আচ্ছা, 44,12 হয়ে যাবে এইখানটায়। আচ্ছা, ছক কাগজে হলে আরো নিখুঁতভাবে করা যাবে, ঠিক আছে। আচ্ছা, আর 46,28 এই যে 20, 28, 25 না, আর একটু উপরে হবে, 30-এর আগে 28 এই সোজা যাচ্ছে, এইখানে এসে এইখানটা 28। 50,32, 50, 32 এইখানে। এগুলো আবার পৃথক ভাবে যুক্ত করে দাও, এটা যোগ করলে, 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 ঠিক আছে, হলো। তাহলে অজাইব অঙ্কন হয়ে গেল। নেক্সট দেখো 15-3 সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে। সংখ্যাগুরু মান যদি পড়ে থাকে তাহলে খুবই ভালো হবে তোমাদের, একদমই সহজ। সবচেয়ে সহজে যেটা হয়ে যায় সেটা হচ্ছে সংখ্যাগুরু মান, সবচেয়ে কম সময়ের মধ্যে। আচ্ছা, এটা দেখো দেয়া আছে যেটা শ্রেণী আর পরিসংখ্যা দেয়া আছে। এটা মনে করো শ্রেণী দেয়া, এটা পরিসংখ্যা দেয়া, ঠিক আছে। শ্রেণী হচ্ছে 0 থেকে 5, এইভাবে শুরু করে 35 থেকে 40 পর্যন্ত। 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, কত পর্যন্ত আছে? আচ্ছা, 35 থেকে 40, 35 থেকে 40, এইটা 0 থেকে 5, 35 থেকে 40, 2, 6, 10, 16, 22, 2, 6, 10, 16, 22, 2, 6, 10, 16, 22, 11, 8, 5, 11, 8, 5। এখানে সংখ্যাগুরু শ্রেণী কোনটা, কোন মানটা সবচেয়ে বেশি বার আছে? এই 22 মানটা সবচেয়ে বেশি বার আছে। তাহলে সংখ্যাগুরু শ্রেণী যে মানটা 22 আছে, এই যে 20 থেকে 25 এই শ্রেণীটা সংখ্যাগুরু শ্রেণী। সংখ্যাগুরু শ্রেণী হয়ে যাচ্ছে এই যে 20 থেকে 25 এই শ্রেণীটা আছে, এটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। এখানে সংখ্যাগুরু শ্রেণীর এল সমান কত হয়ে যাচ্ছে? তাহলে এল ইজ ইকুয়াল টু 20 হয়ে যাচ্ছে। এখানে এইচ কত? 5। আচ্ছা, এখানে F0 কত হয়ে যাবে? তার আগেরটা 16। F1 কত? F1 হয়ে যাচ্ছে 22, আর F2 কত? 11, ঠিক আছে। এই যে এটা সংখ্যাগুরু শ্রেণী, এটা এই মানটা হয়ে যাচ্ছে F1, এইটা F0, এর পরেরটা F2। তাহলে সংখ্যাগুরু মান সমান, সংখ্যাগুরু মান সমান এল প্লাস, এল এর মান 20 প্লাস F1 মাইনাস F0, 22 মাইনাস 16, 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H 5। তাহলে 20 প্লাস 6 ইন্টু 5 44 মাইনাস 6 কে 7, 1 কে 2 সমান 20 প্লাস 30, 7 কে 14, 7 14, হাতে 1, 2 কে 3, 3 কে 4, 1 কে 4। তাহলে 20 প্লাস 17 দিয়ে 30 কে ভাগ করলে 17, 1 কে 17, 13, 0 দশমিকের জন্য। 5 17 85, 7 17, 6 17 102, 7 17 119, 11 0, 6 17 102, 8 0, 4 17 68, তাহলে 1.76, তাহলে 21.76 প্রায় হয়ে যাচ্ছে। পুরোটা তো নিখুঁতভাবে নেওয়া যাচ্ছে না, মিলে যাচ্ছে না, এবং ফ্র্যাকশন চলতেই থাকছে। তাহলে এখানে যেটা অ্যান্সার চলে আসছে
21.76, নির্ণয় মান আরেকবার লিখতে পারো স্টেটমেন্টে, অতএব নির্ণয় সংখ্যাগুলোর মান 21.76 প্রায়। ঠিক আছে, নেক্সট এটা দেখো 15 থেকে 3-এরটা হয়ে গেল। এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন পেপার 597 পেজের যে মডেল কোশ্চেন সেট ছিল সেটা সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। ঠিক আছে, আজকে এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন সেট 20 স্টার্ট করবো। ঠিক আছে, ওকে, আজকের মধ্যে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।